ভারত তখন সাহেব কলোনি। ১৯১৮ সাল। আহমেদাবাদের কাপড় মিলের শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য অনশনে বসেছেন ৫০ ছুঁই ছুঁই এক গুজরাটি। সবে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন, বছর তিনেক হলো। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রেও তিনি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন সত্যাগ্রহকে। ১৯১৮-র পর বারবার ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে অনশনকেই রাস্তা হিসেবে বেছে নিয়েছিলেন গান্ধী। স্বাধীন ভারতের প্রথম অনশনও গান্ধীরই। দেশজুড়ে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে অনশনে বসেছিলেন তিনি। বলেছিলেন, তলোয়ারের পরিবর্তে অনশনই হলো হিংসার পথে চলা সত্যাগ্রহীর শেষ পন্থা। একটি পবিত্র অনশন যে কোনো কর্তব্যের মতোই নিজেই একটি পুরস্কার। কোনো ফলাফলের কথা ভেবে আমি অনশনে বসি না, আমি অনশনে বসি কারণ এটা আমার কর্তব্য। গান্ধীর শেষ অনশনের ৭৮ বছর পর ফের ভুখ হরতালে আর এক প্রতিবাদী। স্বাধীন দেশের সরকারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ। নিট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে, সরকারি ঔদাসীন্যের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলনে শরিক হয়ে অনশনে বসেছেন সোনাম ওয়াংচুক। जब आप किसी को एक पेडेस्टल पर चढ़ा के उसे हीरो बनाते हैं, उसे गांधी बनाते हैं, तो आप सिर्फ उनका बड़ाई नहीं कर रहे हैं, बल्कि सबकॉन्शियस में आप अपने हाथ धो रहे हैं तमाम जिम्मेदारियों के जो एक नागरिक को निभानी चाहिए। वैसे भी मैं बिल्कुल कोई गांधी नहीं हूँ, ये कहना चाहता था, न कोई हीरो हूँ। मैं आम नागरिक हूँ जिसने शायद यही फ़र्क हो कि अपने ज़िम्मेदारियों से मुंह नहीं मोड़ा और आगे कदम बढ़ाया उसे निभाने के लिए। টানা ২১ দিনের অনশনের পর সোনামকে সাফদারজং হাসপাতালে ভর্তি করায় দিল্লি পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সোনামের জন্য যা যা পদক্ষেপ করা প্রয়োজন তাই তাই করতে হবে। হাইকোর্টও বলেছিল, সোনামকে বাঁচানোর জন্য যা যা পদক্ষেপ করা প্রয়োজন তা তা করতে হবে। ভারতের আইন অনুযায়ী আত্মহত্যা ফৌজদারি অপরাধ। অনশনকেও কি তাহলে আত্মহত্যার চেষ্টা বলা যায়? ২০২১-এর কৃষি বিলের বিরুদ্ধে অনশনরত এক কৃষকের মামলায় মাদ্রাজ হাইকোর্ট বলেছিল, অনশনকে আত্মহত্যার চেষ্টা বলা যায় না। সুপ্রিম কোর্টও তার রায়ে অনশনকে প্রতিবাদের সাংবিধানিক অধিকার বলেই স্বীকৃতি দিয়েছে। সংবিধানের ১৯ নম্বর ধারা যেমন নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে মান্যতা দেয়, তেমনি ২১ নম্বর ধারা জীবনের অধিকারকেও মৌলিক অধিকার বলে স্বীকৃতি দেয়। আর অতীতে এই দুই ধারার ভিত্তিতে অনশনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে দেশের শীর্ষ আদালত। ২০২৪ সালে কৃষি বিলের বিরুদ্ধে পঞ্জাবের কৃষক জগজিৎ সিং দালেওয়ালের অনশনের মামলায় সুপ্রিম কোর্ট বলে, দালেওয়ালের প্রাণ সংশয় না হওয়া পর্যন্ত জোর করে তাঁর অনশন ভাঙা যাবে না। সোনমকে হাসপাতালে জোর করে খাবার খাওয়ানো হচ্ছে, যদিও তিনি বলেছেন তিনি অনশন ভাঙছেন না। অনশন থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে খাবার খাওয়ানো, তারপর হাসপাতাল থেকে ফিরে এসে ফের অনশনে বসা, বছরের পর বছর এই রুটিন। আজকের ভারত হয়তো মণিপুরের ইরাম শর্মিলা চানুর কথা ভুলেই গিয়েছে। মণিপুরে আফস্পা প্রত্যাহারের দাবিতে ১৬ বছর অনশন চালিয়ে গিয়েছেন চানু। চানুকে জোর করে খাবার খাইয়ে বারবার বাঁচানো গেলেও অনশনে মৃত্যুর নজিরও কিন্তু আছে। ২০১৮ সালে গঙ্গা বাঁচানোর দাবিতে ১০০ দিনেরও বেশি অনশন করে মারা যান প্রাক্তন ইঞ্জিনিয়ার ও পরিবেশবিদ স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ। স্বাধীন ভারতে গান্ধীর দেখানো সেই পথে হেঁটেছেন অনেক প্রতিবাদী। ১৯৫২ সালে মাদ্রাজের তেলেগু ভাষীদের জন্য আলাদা রাজ্যের দাবিতে ৫৮ দিনের জন্য অনশন করেন দক্ষিণের গান্ধীবাদী নেতা পত্তি শ্রীরামুলু। অনশনের ফলে মৃত্যু হয় শ্রীরামুলুর। তারপরে যে তুমুল বিক্ষোভ হয়, সেই বিক্ষোভের দরুন নেহেরু সরকার তড়িঘড়ি বাধ্য হয় অন্ধ্রপ্রদেশ গঠনের ঘোষণা করতে। সোনম ওয়াংচুকের অনশনের ১.৫ দশক আগে এই দিল্লিতেই অনশনে বসেছিলেন আরও এক গান্ধীবাদী। জন লোকপাল বিল পাশ করানোর দাবিতে ভুখ হরতালে বসা এক বৃদ্ধ নাড়িয়ে দিয়েছিলেন গোটা দেশের বিবেককে। সেবারও দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে গিয়েছিল রাজধানীতেই। গান্ধী হত্যার ৬ দশক পরও অনশনের জোর দেখেছিল দেশ। অন্না হাজারের সেই অনশনের পর ৩ বছরের মধ্যে দিল্লিতে সরকার পাল্টেছিল। সোনম এখনও তাঁর অনশনের দাবিতে অনড়। প্রতিবাদের হাতিয়ার হিসাবে অনশনের যে ধার কমেনি তা কিন্তু বেশ বোঝা যাচ্ছে।